শুভ বিজয়া। স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইফতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। সকালে বিভিন্ন মণ্ডপে বিহিত পূজা, ঘট বিসর্জন ও অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর পূজার আনুষ্ঠানিকতা। এরপর দেবী দুর্গার বিদায় ঘিরে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে। আজ রাত থেকে তা আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন রাজধানী সহ দক্ষিণ মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, আর এটিই হবে বর্ষা মৌসুমের শেষ বৃষ্টি, এমন আভাস দিয়েছে সংস্থাটি। বিপন্ন গাজাবাসীর জন্য ত্রাণবাহী নৌবহরের 40টি জাহাজ আটক করেছে ইসরায়েল। সেই সঙ্গে আটক করা হয়েছে মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ প্রতিবাদী 200 জনকে। এর মধ্যেই কয়েকটি জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। বাধার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে অনেক দেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় কল্পারন্ত ও বিহিত পূজা। এরপর দর্পণ ও ঘট বিসর্জন সহ পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে হয় সিঁদুর খেলা। আরও জানাচ্ছেন নুরুন নাহার উইলি। সিঁদুরের লাল রঙে রাঙিয়ে ওঠা মুখে বিদায়ের বিষাদ। 4 দিন ধরে চলা আনন্দ, হাসি, পূজা আর প্রার্থনার পর সিঁদুর ছুঁয়েই শেষ দশমীর সকাল। ঘট বিসর্জনের পর প্রতিমাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। সাদালাল শাড়িতে নেচে গেয়ে একে অন্যকে সিঁদুর পরিয়ে বিদায় জানান দেবী দুর্গাকে। সনাতন ধর্মানুসারী অনেক নারীর বিশ্বাস, দেবী দুর্গার পায়ে ছোঁয়ানো সিঁদুর সারা বছর সংরক্ষণ করলে সুখ ও সমৃদ্ধি আসে বিবাহিত জীবন ও সংসারে। আজকে মাকে আমাদের বিদায় জানাতে হবে, মনটা ভারাক্রান্ত। পুরাণ মতে সেটা থাকে যে মা দোলায় যাচ্ছে যেহেতু, তো আমাদের মধ্যে কিছু একটা খারাপ হবে বা কোনো একটা মহামারী লাগবে। প্রার্থনা হচ্ছে আমার পরিবার, আমার সাথে সাথে সম্পূর্ণ জগতের মানুষজন যাতে ভালো থাকে, সবার যাতে মঙ্গল হয়। আমরা যখন মাকে চাইবো, ভক্তি ভরে ডাকবো, তখনই পাবো। মা সর্বত্র বিরাজমান। শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা থাকতে পারি এবং বসবাস করতে পারি, এটাই সবসময় মায়ের কাছে চাওয়া। সকালে কল্পারম্ভ বিহিত পূজা দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেওয়া হয় বিশেষ আরতি ও অঞ্জলি। শেষে দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের পর শুরু হয় প্রতিমাকে বরণ করার অনুষ্ঠান। সম্প্রীতির সাথে বসবাস করতে পারে, এটা চাই মায়ের কাছে। আমাদের আগত দিনগুলো যেন আরও সমৃদ্ধিতে কাটে, এটাই চাওয়া মায়ের কাছে। দেবী মায়ের রূপে বিদায় জানানোর পাশাপাশি তাকে আগামী বছর আবারও ফিরে আসার আকুতি জানান ভক্তরা। পাশাপাশি তারা বলেন, বেশ নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পেরেছেন এবার। আমাদের ধর্ম যার যার উৎসব সবার, এটা আমরা সবসময় মনে করি। পূজা আমরা খুবই নিরাপদ আর নির্বিঘ্নে উদযাপন করেছি। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজন সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। বিকেলে রাজধানীর পলাশীর মোড় থেকে বের হয় বিজয়া দশমীর শোভাযাত্রা, যা শেষ হয় সদরঘাটে গিয়ে। বিরামহীন ঢাকের বাদ্য, কাসরের শব্দ আর আরতি চলে মাঝ নদীতে নৌকায়। পূজার সব আনুষ্ঠানিকতা সেরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে কৈলাসে স্বামী গৃহে ফেরত পাঠান ভক্তরা। এমনই আয়োজনে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব। পঞ্জিকা মতে এবার দেবী মর্তে এসেছিলেন গজে চড়ে আর বিদায় নিলেন পালকিতে করে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আরতি, সিঁদুর খেলা ও শোভাযাত্রা শেষে দেবীকে বিসর্জন দেন ভক্তরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
শুভ বিজয়া দশমীতে চট্টগ্রামের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে সকাল থেকে ভিড় করতে থাকেন ভক্তরা। পরে আরতি, সিঁদুর খেলা ও শোভাযাত্রা শেষে বিসর্জনের মাধ্যমে দুর্গতি নাশিনীকে বিদায় জানান তারা। রাজশাহীতে সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। পরে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা। মা যেরকম 5টা দিন এসে বাবার মাসে খুব আনন্দ করে, তার সন্তানরাও সেরকম খুব আনন্দ। এই বছর মায়ের কাছে এটাই চাইলাম যেন পড়াশোনায় ভালো হয়, রেজাল্ট ভালো হয়। বরিশালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা। অঞ্জলি প্রদান ও দর্পণের মধ্য দিয়ে শেষ হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। শেষ সময় ভক্তরা দেবীর কাছে সবার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি ও শিববাড়ি মন্দির সহ সব মন্দিরে বিষাদের মাঝে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এর আগে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলেন নারীরা। নওগাঁর প্রতিটি মন্দিরেও নারীরা সিঁদুর খেলায় মাতেন। একইভাবে বিজয়া দশমী উদযাপন হয়েছে দিনাজপুর ও সিরাজগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকায় পূজা মণ্ডপে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। মেয়ে যেমন বাবার বাড়ি থেকে চলে গেলেও মায়ের বাবা কষ্ট লাগে, সেরকম কষ্ট সকল জীবের জন্য, সকল মানুষের জন্য, সকল প্রাণীর জন্য সে আশীর্বাদ করে গেছেন যাতে আমাদের মধ্যে কোনো হানাহানি না থাকে। অঞ্জলি, আরতি, দর্পণ ও বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়েছে লক্ষ্মীপুর, বান্দরবন, জামালপুর, পটুয়াখালী, গাজীপুর ও কক্সবাজার সহ সারা দেশে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতরাত 11:15টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এমদাদ আরিফুল ইসলাম বিমানবন্দরে তাঁদের বিদায় জানান। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গত 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান প্রধান উপদেষ্টা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে, যা আজ রাত থেকে আরও বাড়তে পারে এবং আগামী 2 দিন রাজধানী সহ এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি বর্ষার শেষ বৃষ্টি এমন আভাস দিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপ, যা রাতের মধ্যেই ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। আর স্থলভাগে ওঠার পরেই দেশের বড় অংশে বাড়বে বৃষ্টিপাত, জানিয়েছে আবহাওয়া অফিস। অবশ্য এরই মধ্যে উপকূল এবং মধ্যাঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়েছে সাগর। মধ্যরাত থেকেই উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সব সমুদ্র বন্দরের জন্য তাই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আগামী 2 দিন দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং রাজধানীতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে এটিই বর্ষার শেষ বৃষ্টি। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে মাঝারি ধরনের বর্ষণ যেটা আপনার বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এইসব হতে পারে। তবে সবচেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে। একটা হচ্ছে আপনার গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি হবে, আর একটা যেহেতু আপনার বর্ষা বিদায় নেবে এই সময় ওয়েস্টার্নে অনেকটা সক্রিয় হয়, এই জন্য মোটামুটি ধরেন আগামী 7-8 তারিখ পর্যন্ত কম বেশি বৃষ্টি হবে। আর এই বৃষ্টিটাই হয়তো বর্ষার শেষ বৃষ্টি হবে। চলতি মাসে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা কম উল্লেখ করে এই আবহাওয়াবিদ জানান, আগামী 2 মাসে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী আভাসে ভারতের আবহাওয়া বিভাগও জানিয়েছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে বেশি বৃষ্টি হতে পারে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা নর্মাল থেকে বেশি বৃষ্টি হবে। আর এই অক্টোবর মাসে নর্মাল বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু বৃষ্টি ফার্স্ট উইকে বৃষ্টিটা প্রমিনেন্ট থাকবে, এরপরে মোটামুটি বৃষ্টি আর তেমন হবে না। মনসুনের প্যাটার্ন শিফট হয়ে যে বৃষ্টিটা আপনার
বর্ষার শুরুতে হওয়ার কথা, বিশেষ করে জুন জুলাই যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, কিন্তু সে পরিমাণ বলে শুরুতে বৃষ্টি হচ্ছে না, এবং শিফট হয়ে বর্ষার শেষের দিকে যা বৃষ্টি হচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, এমনকি নভেম্বরে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটির জীবনকাল শেষ হওয়ার পরই দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে। এরই মধ্যে ভারতের অনেক এলাকা থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে সেনবাগ ফোরাম আয়োজিত সমসাময়িক বিষয় আলোচনায় তিনি বলেন, বিগত 3টি সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেনি। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। খাগড়াছড়িতে 144 ধারা ভঙ্গ, হামলা, ভাঙচুর ও হত্যার ঘটনায় সদর ও গুইমারা থানায় 3টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে গুইমারা উপজেলার 2টি ও সদরে 1টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে 1000-এরও বেশি। হত্যা মামলা সহ 2টি মামলায় মোট আসামি 300 জন। অন্যদিকে সদরে উপজেলা পরিষদের সামনে ও মহাজন পাড়ায় যৌথ বাহিনীর সাথে অবরোধকারীদের সংঘর্ষ ও গুইমারায় 144 ধারা ভঙ্গের ঘটনায় করা মামলায় প্রায় 700 জনকে আসামি করা হয়েছে। এদিকে 144 ধারা বহাল রাখা হয়েছে। জেলার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ আদায় শুরু করলে বাড়বে ব্যবসার খরচ। এর প্রভাব পড়বে প্রতিযোগিতা সক্ষমতায়। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে বলে দাবি ব্যবসায়ীদের। চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতেই বেসরকারি ইনল্যান্ড কন্টেনার ডিপোগুলোতে কন্টেনার হ্যান্ডেলিংয়ের জন্য চার্জ 60% পর্যন্ত বাড়ানো হয়। তার ঠিক 2 সপ্তাহ পর বড় ধরনের শুল্ক সংশোধনের মাধ্যমে বন্দর পরিষেবা চার্জ 41% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের আপত্তির মুখে 1 মাসের জন্য শুল্ক ও সেবা খাতের ঘোষিত শুল্ক বৃদ্ধি স্থগিত করেন নৌ পরিবহন উপদেষ্টা। গেল 30 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক আদায় শুরু হবে 14 অক্টোবর মধ্যরাত থেকে। ওনাদের উচিত ছিল আগে সার্ভিসটাকে ইমপ্রুভ করা, পোর্টটাকে স্মুথ করা, তারপরে ওনারা যদি চার্জ বাড়াতেন তাহলে কিন্তু ইম্প্যাক্টটা ভালো হতো আর কি, মানুষ এভাবে নেগেটিভলি এটাকে নিত না। বিজ্ঞপ্তি অনুসারে ওদিন 12টার পর বন্দরে আসা জাহাজ, কন্টেইনার ও কার্গোর নতুন বিল করা হবে। তথ্য বলছে 37% বৃদ্ধি পেয়ে 20 ফুট কন্টেইনারের জন্য তখন মাসুল গুনতে হবে 16,243 টাকা। আমদানির ক্ষেত্রে 5,720 টাকা ও রপ্তানির ক্ষেত্রে কন্টেইনারের ভাড়া 3,000 টাকার মতো বাড়ানো হয়েছে। মাসুল বেড়েছে প্রতি কেজি পণ্য ওঠানামার ক্ষেত্রেও 47 পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1 টাকা 75 পয়সা। এতে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আরও বেড়ে যাবে, উৎপাদন খরচ বেড়ে যাবে এবং পাশাপাশি আমাদের আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভনেসটা আমাদের ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। এই সময় বাড়বে জাহাজের ওয়েটিং চার্জও। কোনো জাহাজ নির্ধারিত সময়ের মধ্যে জেটিতে ভিড়তে না পারলে 12 ঘন্টার জন্য ওয়েটিং চার্জ বাড়বে 100%। একদিনের ভিতরেও ভিড়তে না পারলে চার্জ গিয়ে পৌঁছাবে 300%। আর জেটিতে ফেরার সময় 36 ঘন্টা বা 1.5 দিন পার হলে ওয়েটিং চার্জ গুনতে হবে 400%। 36 ঘন্টা পর যা হবে 900%। সেই সাথে পাইলটিং চার্জ 800, টাগ চার্জ 6,830 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে প্রতি বছর বাড়ান, তাহলে এটা একটা সহনীয় পর্যায়ে ধীরে ধীরে বাড়বে। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে সেবার মানটাকে আরো উন্নত এবং দ্রুততর করতে হবে। আমার মনে হয় বন্দর পরিষেবার মধ্যে যে ইনএফিসিয়েন্সিগুলো আছে, দুর্বলতাগুলো আছে, এগুলোকে দ্রুততার সঙ্গে কাটিয়ে উঠলে তখন কিন্তু আমার মনে হয় যে এই চার্জটা বাড়ালে ব্যবসায়ী মহলেরও কোনো আপত্তি থাকবে না, দেশের জন্য সেটা লাভজনক হবে এবং তাতে সরকারেরও লাভ হবে অনেক। 1986 সালের পর এবারই প্রথম বড় আকারে চার্জ বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে 2007-08 অর্থ বছরে পানি সরবরাহ, টাগবোট ও জেটির ফি বাড়ানো হয়েছিল। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক। গাজাগামী ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার বহরে থাকা 44টি জাহাজের অন্তত 40টিকে আটক করেছে ইসরায়েল। এছাড়া বহরে থাকা সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 200 জনকে আটক করেছে দেশটি। ইসরায়েল বলছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রওনা হয় নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।
এতে থাকা ৪৪টি জাহাজের অন্তত ৪০টিকে আটকে দেয় ইসরায়েল। নৌবহরে থাকা পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের শতাধিক মানবাধিকার কর্মী তাদের অভিযানে আটক হন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে অবরুদ্ধ গাজা উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে নৌবহরটিকে থামানো হয়। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগে শেষ হয়ে গেছে। এসব জাহাজ আটকাতে গিয়ে বড় কোনো ঘটনা ঘটেনি বলেও জানানো হয়। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রণালয় জানায়, জাহাজের সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তারা নিরাপদে ইসরায়েলে যাচ্ছেন। সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। আরও বলা হয়, একটি জাহাজ এখনও সমুদ্রে অবস্থান করছে। তারা বলেছে, কারিগরি ত্রুটির কারণে এটি সমুদ্রে আছে, কিন্তু জাহাজটি গাজার কাছে পৌঁছাতে পারেনি। এই জাহাজটিও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে একেও আটকানো হবে। এক ভিডিও ফুটেজে দেখা যায় গ্রেটা থুনবার্গ একটি জাহাজের ডেকে বসে আছেন এবং ইসরায়েলি এক নৌসেনা তাকে পানি ও লাইফ জ্যাকেট দিচ্ছেন। আরও আটক হন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলাও। জিএসএফ জানায়, নৌবহরটি গতরাতে গাজার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। আজ সকাল নাগাদ তাদের গাজায় পৌঁছানোর কথা ছিল। এই ঘটনার প্রতিবাদে এরই মধ্যে গ্রিস, ইতালি, তিউনিশিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের মানুষ বিক্ষোভ করেছে। আর্জেন্টিনা ও গ্রিসের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ হয়। গ্লোবাল সি ফ্লোটিলায় প্রায় ৪৪টি বেসামরিক জাহাজ ছিল, যাতে ৫০০-র বেশি কর্মী, আইনজীবী ও সংসদ সদস্য অংশ নিয়েছেন। এ বহরে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমও আছেন। আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। জিএসএফ এক বিবৃতিতে বলেছে, এই বাধা কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং এটি দখলদার শক্তির হতাশার একটি নির্লজ্জ বহিঃপ্রকাশ। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক। এবার খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শারজায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। নতুন অধিনায়কের নেতৃত্বে এই সিরিজ খেলছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরি আক্রান্ত, তাই নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচও টাইগারদের নেতৃত্বে ছিলেন জাকের। এদিকে এশিয়া কাপে আফগানিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই আজ খেলবে বাংলাদেশ। তবে হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আফগানদের হারানো টাইগারদের জন্য চ্যালেঞ্জ হবে বলছেন জাকের আলী। তবে ভিসা না হওয়ায় নিজ এলাকা সাতক্ষীরাতেই পূজা উৎসব পালন করছেন তিনি। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মন্দির আর মণ্ডপে ভক্তদের প্রার্থনায় সবার মঙ্গল কামনা। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি। আগামী দুদিন ভারী বর্ষণ হতে পারে রাজধানী সহ এসব এলাকায়, বলছে আবহাওয়া অফিস। এবং গাজার জন্য ত্রাণবাহী বহরের 40টি জাহাজ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 200 জনকে আটক করেছে ইসরায়েল। দেশে দেশে প্রতিবাদ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইফতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।